আজকেও চলে এসেছি আমাদের সেই আশ্চর্য সফর মালায়, যেখানে জীবনের সাথে আমরা জীবনকে যোগ করাই, অর্থাৎ জীবনের সাথে আমরা গভীর নিবিষ্টভাবে কথা বলি। আর জীবনের সাথে যখনই কথা বলি তখনই ওই গানটা মাথার মধ্যে ঘুরতে থাকে দারুণভাবে। গানটা আর কিছুই না, লালন সাই গেয়েছিলেন। তিনি বলছেন, তোমার ঘরে বসত করে কয়জনা মন তুমি জানো না। সত্যি তো আমাদের ঘরে কত কিছু বসত করে আমরা কি জানি? একটু আগেই আমি কি ভাবছিলাম, কার কথা ভাবছিলাম, কার প্রেমে মাতোয়ারা ছিলাম, এখন কি আমি জানি? ফলে আমাদের ঘরে অনেক কিছু বাস করে, সেগুলো আমরা জানি না। আর এই অনেকগুলো বাস করাকে নিয়েই বোধহয় একটা আশ্চর্য সমন্বয়ের জগৎ থাকে, যে সমন্বয়ের জগৎ ধরে আমরা প্রতিদিন হাঁটতে থাকি জীবনের পথে। আর মুশকিল হচ্ছে, এই সমন্বয়টা যদি সঠিকভাবে না হয় তাহলেই কিন্তু জীবনে একটা গণ্ডগোল হয়ে যায়। সেই গণ্ডগোলের দিকেই আমি একটু যাই। ব্যাপারটা যে এডওয়ার্ড জেনার 1796 সালে, ভাবুন 1796 সালে যখন আমার দাদুরও জন্ম হয়নি, সেই রকম একটা সময় তিনি কিন্তু স্মল পক্সের টিকা আবিষ্কার করলেন। কিন্তু সেই টিকা কার্যকরী হলো কবে? 1950 সাল থেকে সেই টিকার ব্যবহার শুরু হলো। তাহলে 1796 সালে যে জিনিসটা আবিষ্কার হলো সেটা 1950 অবধি সময় লেগে গেল। তাহলে ভাবুন 1796 থেকে 1950 কত মানুষ স্মল পক্সের শিকার হয়ে এর মাধ্যমেই চলে গেলেন। সুতরাং জীবনের সমন্বয়, অর্থাৎ বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, আধুনিকতা যে আবিষ্কার করেছে, তার সাথে বাস্তব জীবনের যে সমন্বয় দরকার, সেই সমন্বয়টা এডগার জেনারের স্মল পক্সের টিকার ক্ষেত্রে হয়নি। তাই জন্য মানুষকে অনেকভাবে পানিশমেন্ট পেতে হয়েছে, তাকে অনেক কিছু হারাতে হয়েছে। আর আজকে দেখুন, যখন করোনা ভাইরাস নিয়ে একটা ভয়ঙ্কর আবহ তৈরি হয়েছে, সেই সময় কিন্তু আশার আলো বলতে বিজ্ঞানীরা বলছেন যে আগামী বছরের মধ্যেই টিকা এসে যাবে। ফলে আমরা এটা চাইব যে যত তাড়াতাড়ি সম্ভব যেন টিকা আসে, এবং স্মল পক্সের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, এডগার জেনারের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, যে 1796 আবিষ্কৃত হলো, 1950 এলো, সেই ব্যাপারটা যেন না ঘটে। প্রতিটা বাড়িতে যেন করোনা ভাইরাসের টিকা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়। আর টিকা আনার জন্য যেন তাড়াহুড়ো করতে না গিয়ে টিকার যে মৌলিক কাজগুলো, আরও যে সতর্কতার বিষয়গুলো, সেগুলি যেন অবহেলিত না হয়, এটা আজকে আমাদের কিন্তু এনশিওর করতে হবে। আর এই এনশিওর করার কথা যখন আসছি, যখন সমন্বয়ের কথায় আসছি, অর্থাৎ আপনার ভাবনা এবং আপনার কাজকর্মের মধ্যে একটা সমন্বয় থাকবে, আবিষ্কৃত টিকা এবং মানুষের কাছে সেটা নিয়ে আসার জন্য একটা সমন্বয় থাকবে। সেই সমন্বয়ের কথা যখন আমি ভাবছি, তখন কেন জানি না বারবার মনে হচ্ছে যে আমাদের ভারতীয় অর্থনীতিতে একটা সমন্বয় উঠে গেছে। একটা সময় নেহেরু যখন মিশ্র অর্থনীতি তৈরি করলেন, সেখানে একটা সমন্বয় ছিল, খুব দুর্বল হলেও ছিল, অর্থাৎ পুঁজিপতিরাও বাড়বে, গরিবের জন্যও কিছু ডেভেলপমেন্টের সুযোগ থাকবে। কিন্তু আজকে দেখুন, আজকে যেন পুঁজিবাদ ছাড়া, কিছু পুঁজিপতি ছাড়া, পুঁজিবাদও বলবো না, কিছু পুঁজিপতির মূল্যবৃদ্ধি, কিছু পুঁজিপতির ব্যাংক ব্যালেন্স বাড়া মানে পুঁজিবাদও তৈরি হওয়া নয়। পুঁজিবাদ বলতে একটা বিরাট বিষয় বোঝায়। আমাদের এখানে শুধু পুঁজিবাদ বলতে বোঝায় যে কিছু লোক প্রফিট করছে, কলকারখানা হচ্ছে, ব্যাপারটা নয়। পুঁজিবাদ বলতে এটাও বোঝায় যে আধুনিক চিন্তা চেতনা। কেন পুঁজিবাদ মনে করে যে যার পয়সা আছে সেই কোকোকোলা খাবে, সে জাতপাতের বিচার মানে না, যে অমুক লোকটা নমশূদ্র বলে কোকোকোলা খাবে না পয়সা থাকলেও, আর তমুক লোকটা ব্রাহ্মণ বলে পয়সা থাকলে শুধু কোকোকোলা খাবে। পুঁজিবাদ এটা মনে করে না। পুঁজিবাদ ভালো বিষয় বলছি না, কিন্তু তার মধ্যেও যে র্যাডিক্যালিজমটা আছে সেটাও এখানে থাকে না। আমার দেশে সেটা নেই, কারণ আমার দেশে কিছু পুঁজিপতির বিকাশ হয়েছে, পুঁজিবাদেরও সার্বিক বিকাশ হয়নি। তা যে জায়গায় আসছিলাম, তাই সমন্বয়টা আমার দেশের অর্থনীতিতে পুঁজিপতি এবং মানুষের মধ্যে যে একটা সমন্বয়ের চেষ্টা করা হয়েছিল নেহেরুভিয়ান ইকোনমিক্সের ভেতর দিয়ে, সেটা আজকে অনেক দিন আগে উঠে গেছে। এবং আজকে যেটা দেখছি সেটা আরও ভয়ঙ্কর। সেটা হচ্ছে, আপনি দেখছেন যে রাজ্যসভায় কোনো ধরনের কিন্তু বিরোধী শূন্য একটা রাজ্যসভা, সেই বিরোধী শূন্য রাজ্যসভায় কিন্তু একটা অসম্ভব কয়েকটা বিল পাস হয়ে গেল। সেই বিলটার মধ্যে অন্যতম একটা বিল, কৃষি সংস্কার আইনের কথা গিয়ে শুধু বলছি না, সেটার মধ্যে একটা অন্যতম বিল হলো শ্রম সংস্কার আইন। এই শ্রম সংস্কার আইনে কি বলা হচ্ছে? এই শ্রম সংস্কার আইন নিয়ে কিন্তু বিজেপির যে আপনার ট্রেড ইউনিয়ন শাখা বিএমএস, স্বদেশী জাগরণ মঞ্চও কিন্তু প্রবলভাবে গর্জন করে উঠছে। শাসকের ট্রেড ইউনিয়নও বলছে এই আইনে মালিকদের একতরফা ছুট দেওয়া হয়েছে। এই আইনগুলোতে কি বলা হচ্ছে? যে 300 জন কাজ করে এমন অর্গানাইজেশন, ভারতবর্ষের বেশিরভাগই হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি, সেখানে কাজ করে 10 থেকে এই 300-র মধ্যেই লোক কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। 300 জন কাজ করে এমন অর্গানাইজেশনে হায়ার অ্যান্ড ফায়ার করতে গেলে আগে যে পারমিশনটা নিতে হতো শ্রম দপ্তরের কাছ থেকে বা হায়ার অথরিটির কাছ থেকে, সেই পারমিশন লাগবে না।
এবং তার সাথে সাথে আরও যে ভয়ঙ্কর ব্যাপারটা চলে আসছে, জীবন জীবিকার যে ন্যূনতম জায়গাগুলো ভারতবর্ষ একসময় তার শ্রমিককে দেওয়ার চেষ্টা করেছিল, সেই ন্যূনতম জায়গাগুলোতেও কিন্তু ভয়ঙ্করভাবে একটা আঘাত তৈরি করা হচ্ছে। আপনি ভাবুন, শ্রমিকের যদি পয়সা না থাকে তাহলে সে বাঁচবে কী করে? আমাদের ছোটোবেলায় পড়ানো হতো যে পশ্চিমবঙ্গে শিল্পায়নের কারণ কি সস্তা শ্রমিক। আমি অদ্ভুত ভাবতাম, সেই ছোটোবেলায় মনে হতো যে সস্তা শ্রমিক, একটা লোকের জীবন সস্তা শ্রমিক মানে কি তার আয় অত্যন্ত কম হবে, তাহলে সে বাঁচবে কী করে? জিনিসপত্রের দাম তো কম হচ্ছে না, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, আয় কমে যাচ্ছে, তাহলে সে বাঁচবে কী করে? এটা তো জনপ্রিয় এই ডিটারজেন্টের অ্যাড নয় যে আপনি একটা ডিটারজেন্ট কিনে নিয়ে গেলেন, বললেন যে আয় কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা বউ বলছে না না ডিটারজেন্টের দামটা তো কম আছে। এই ব্যাপারটা তো এরকম নয়। তাহলে আমাদের এখানে প্রথম থেকেই শ্রমিক শ্রেণীকে শিল্পায়নের অন্যতম কারণ বলতে ছোটোবেলায় বোঝানো তো সস্তা শ্রমিক, প্রথম থেকেই শ্রমিক শ্রেণীকে মেরে ফেলার ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছিল। আর আজকে তার যেটুকুনি সাংবিধানিক সুযোগ সুবিধাগুলো ছিল, প্রায় 50 লক্ষ লোকের জীবনের ওপর এই প্রভাবটা পড়তে চলেছে, সেই সাংবিধানিক জিনিসগুলোকেও চুরি করে নেওয়া হলো, সেই সাংবিধানিক অধিকারগুলোকেও চুরি করে নেওয়া হলো। এখন সে সংবিধানের কাছেও কিন্তু কিছু চাইতে পারবে না, কারণ আইন পরিবর্তিত করে দেওয়া হয়েছে। সুতরাং ভারতবর্ষ আস্তে আস্তে একটা হরর স্টোরির দিকে যাচ্ছে। আজই 17খানা বিরোধী দল একসাথে মিলে কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে। আজকে পাঞ্জাব হরিয়ানায় ভয়ঙ্করভাবে লড়াই শুরু হয়ে গেছে, পাঞ্জাব হরিয়ানায় ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু হয়ে গেছে। এটা তো গেল কৃষি সংস্কার বিলের কথা, কিন্তু যে বিলটা নিয়ে এখনও সেভাবে আলোচনায় আসছে না সেটা হলো শ্রম সংস্কার যে আইনগুলো পাশ করা হলো, কোন সেই আইনের ফলে কিন্তু কোটি কোটি মানুষের জীবন জীবিকা যে নষ্ট হতে চলেছে। এবং কোন সময় এই আইনটা পাশ করা হলো, যে সময় কিন্তু সরকারের সবচেয়ে বড় কাজ হতো মানুষের পাশে দাঁড়ানোটা। কেন করোনা ভাইরাসের আবহে এমনিতেই কাজের বাজার মানে কি বলবো ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষের কোনো কাজ নেই। সেই কাজহীন মানুষগুলোকে যদি 6 মাস করে আগে তিনি যা বেতন পেতেন সেই বেতন দেওয়া যেত, তাহলে বোধহয় তাদের জীবনটা একটু সুন্দর হতো। তাহলে সেইটা না করে তার যেটুকুনি মিনিমাম অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোর ওপর আজ অ্যাসিড ফেলে দেওয়া হলো। এটা হলো শ্রম সংস্কার আইন। তাহলে এটা একটা ভয়ঙ্কর জটিল একটা ঘটনা। আর এই ঘটনার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই ঘটনা আজকে নয়, করোনা ভাইরাস স্প্রেড করার সঙ্গে সঙ্গে লকডাউন যত এগোচ্ছিল তত কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখছিলাম শ্রম সংস্কার আইনগুলোকে চেঞ্জ করার ধুম পড়ে গেছে। তাহলে কি অনেকেই প্রশ্ন তুলছেন, করোনা কি একভাবে শাসক শ্রেণীকে একটা, জানি না, আমি এভাবে বলতে মোটেই চাই না, যে একটা সুযোগ করে দিচ্ছে অ্যান্টি পিপল পলিসিগুলোকে লাগু করার? জানি না, পণ্ডিতরা এটা নিয়ে অবশ্যই ভেবে দেখবেন। কিন্তু আমি এটা জানি যে আজকে যদি শ্রমিক শ্রেণীর প্রায় 50 লক্ষ লোকের জীবন জীবিকার কোনো অধিকার না থাকে, তাদের যদি আয় না থাকে, তাহলে কিন্তু যেটা হবে অর্থনীতি আরও বেশি ধ্বংসের জায়গায় চলে যাবে। কারণ অর্থনীতি তখনই বেঁচে থাকতে পারে যখন আপনার হাতে টাকা রয়েছে। আপনার হাতে টাকা নেই, তাহলে আপনি অর্থনীতিতে কী করে থাকবেন? আর আপনার হাতে যখন টাকা নেই তখন সেটা শুধু আপনার সমস্যা হবে না, আপনাকে ঘিরে থাকা মানুষজনেরও সমস্যা হবে না, অর্থনীতিরও সমস্যা হবে। কারণ আপনি একটা সার্ফ এক্সেল হলেও তো কিনতেন আগে, তাহলে সেই সার্ফ এক্সেলটা যখন কিনতে পারবেন না, এরকম আপনি নয় 1 লক্ষ লোক যদি সার্ফ এক্সেল না কিনতে পারে, তাহলে সার্ফ এক্সেলের প্রোডাকশানও তো কমবে। তার কোম্পানি প্রোডাকশান কমলে সার্ফ এক্সেলের কোম্পানিতেও যারা কাজ করেন সেই শ্রমিকরাও কাজ হারাবে। সুতরাং একটা অদ্ভুত কাজ হারানো ভারতবর্ষের দিকে আমরা যেন তাকিয়ে রয়েছি। আর এই তাকিয়ে যখন রয়েছি তখন কিন্তু একটা গল্পের কথাও মনে পড়ে যাচ্ছে। আপনি বারবার আমার এই অনুষ্ঠানগুলোতে গল্প ফিরে ফিরে আসে। কেন এই অনুষ্ঠানগুলোতে গল্প ফিরে ফিরে আসে? কেন গল্প মানুষকে অনেক দূর নিয়ে যায়। সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রিতে আমরা দেখছিলাম যে শর্মিলা টেগর জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা যে চৌকিদারটার যে নালিশ করলে, সৌমিত্রকে বলছেন তোমরা যে নালিশ করলে এর ফলে চৌকিদারটার কাজ হারাবে না তো? অর্থাৎ মূল কোয়েশ্চেন অফ ইন্ডিয়ান সিনেমা হয়ে উঠেছে মানুষের কর্ম এবং জীবনের অধিকার। আবার দেখুন আখতারুজ্জামান ইলিয়াসের একটা অসাধারণ গল্প জাল স্বপ্ন, স্বপ্নের জালে আমরা কি দেখছি? আমরা দেখছি এক ভদ্রলোক লালি মিয়া সম্ভবত তার নাম, লালি মিয়া অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখত, এবং তার মাঝে মাঝেই মনে হতো যে তার অন্তরঙ্গ বন্ধু যে কিনা বাংলাদেশের যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিল, সেই বন্ধু কোনোদিন তাকে কথা বলতে দেয়নি। লালি মিয়ার খুব হিন্দি সিনেমা দেখতো, গল্প করার শখ ছিল, কিন্তু লালি মিয়া যতবারই চায়ের দোকানে গল্প করতে যাইতো ওই বন্ধুটা এসে তার গল্পগুলো বলে দিত। এবং লালি মিয়া দেখতো যেহেতু লোকটা লম্বা চওড়া, তার একটা অন্য ধরনের প্রেজেন্স আছে, তাহলে লালি মিয়ার গল্প না শুনে তার গল্প লোক শুনতো।
ফলে লালি মিয়া অদ্ভুতভাবে একটা জিনিস আবিষ্কার করতো যে তার কথাগুলো আটকে আটকে যায়, এবং সেই জন্য তার বন্ধুর ওপর খুব রাগও ছিল। বিশেষ করে আরও রাগ ছিল যে তার বন্ধু তাকে না বলেই ইন্ডিয়ায় চলে গেছিলো, ভারতবর্ষে চলে গেছিলো বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে। এবং লালি মিয়ার মনে হতো যে যে সমস্ত ভদ্র বাড়ির অর্থাৎ স্কুল কলেজে পড়াশোনা করা ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আসছে, তারা কি সেই বন্ধুটাকে মানবে? কারণ ওই বন্ধুরাও তো লালি মিয়ার মতো আনপর গাওয়ার। ফলে এই সমস্ত এই যে একটা মানুষের মধ্যে, একটা গরিব মানুষের মধ্যে যে স্বপ্নগুলো রয়েছে, তার স্বপ্নের মধ্যে কিন্তু তার সবসময় ইনসিকিউরিটি রয়েছে। লালি মিয়া অবশ্যই স্বাধীনতা চায়, নামটা অন্য হতে পারে, কিন্তু সেই লালি মিয়ার স্বাধীনতা চাওয়ার সাথে কিন্তু সে এটাও চায় মহাজনের যেন ক্ষমতা কমে যায়। তার কাছে স্বাধীনতা মানে শুধু পাকিস্তানের হাত থেকে মুক্তি নয়, তার কাছে স্বাধীনতা মানে হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষ যেন পেট পুড়ে খেতে পারে, প্রত্যেকটা মানুষ যেন মন ভরে স্বপ্ন দেখতে পারে। এবং আরও যেটা ইম্পর্টেন্ট জায়গা, যে জন্য লালি মিয়া সবসময় তার বন্ধুর উপর রেগে থাকতো, সেটা হলো মতামত প্রকাশ, অর্থাৎ ওয়ে অফ এক্সপ্রেশনস। আপনি দেখবেন আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অবদমিত হয়ে রয়েছে। আপনি বাড়িতে আছেন, আপনি আপনার কথাগুলো হয়তো বাড়ির লোকের চাপে বলতে পারছেন না। আপনি বন্ধুদের সঙ্গে রয়েছেন, আপনি আপনার কথাগুলো হয়তো বন্ধুদের কেমন লাগবে এই ভেবে বলতে পারছেন না। আপনি অফিসে রয়েছেন, আপনাকে পলিটিক্যালি কারেক্ট হতে হবে, সেই পলিটিক্যালি কারেক্ট হওয়ার জন্য আপনি আপনার নিজস্ব কথাগুলো বলতে পারছেন না। এন্ড অফ দ্য ডে আপনি দেখছেন যে আপনার কথাগুলো আর বলার কোনো জায়গাই নেই। ফলে আপনার যে কথাগুলো, যে ভাবনার মধ্যে হয়তো অনেক মৌলিক সৌন্দর্যের দিক লুকিয়ে থাকতে পারে, সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে কর্পূরের মতো, বা কর্পূরের মতো হাওয়া হয়ে গেছে। তাহলে একজন গরিব মানুষের কিন্তু চাহিদার মধ্যে তার কি বলো ফ্রিডম অফ এক্সপ্রেশনস, অর্থাৎ সেই যেটা চায় সেটা বলার জায়গাটাও রয়েছে গভীরভাবে। আখতারুজ্জামান ইলিয়াসের মতো গ্রেট লেখক আমাদের দেখিয়ে দেন কীভাবে লালি মিয়ার স্বপ্নের ভেতর শুধু ডাল রুটির গল্প নয়, কিভাবে তার বক্তব্য বলার, তার গল্প বলার যে অধিকার রয়েছে, সেই অধিকার বোধটা উঠে আসে। এবং আখতারুজ্জামান দেখিয়েছেন যে আমাদের চারপাশে ক্ষমতা কাঠামোগুলো কীভাবে সাধারণ মানুষের প্রত্যেকটা মৌলিক বিষয়গুলোকে প্রায় গলা টিপে মারতে চায়। আর এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনি করতেই পারেন, আপনি বলতে পারেন ভারতবর্ষ বৃহত্তর অর্থে ভারতীয় উপমহাদেশ তো ভাববাদের জায়গা, এখানে তো এটাই হবে। কেন এক জার্মান দার্শনিক বলেছিলেন যে তোমাদের ফিলসফি হচ্ছে কি নেগেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ, অর্থাৎ ভারতবর্ষ চিরকালই বলেছে ব্রহ্ম সত্যি, জগৎ মিথ্যে। ফলে জগতে তুমিও মিথ্যে, তোমার পাশের লোকটাও মিথ্যে, লালি মিয়ার দারিদ্রও মিথ্যে, আবার যে লোকটা প্রচুর কোটিপতি হয়ে রয়েছে সেও মিথ্যে। তাহলে তোমাদের এখানে তো এটাই হবে। আর এখানে দাঁড়িয়ে আমি বলছি যে ভারতীয় ফিলসফি, ভারতীয় সাহিত্য এবং ভারতীয় সিনেমা বা ভারতীয় যে কোনো কৃষ্টি, সে প্রাচীন একদম বেদের সময় থেকে যদি ধরি, তা কিন্তু এ কথা বলেনি যে নেগেশন অফ লাইফ অ্যান্ড নেগেশন অফ ওয়ার্ল্ডের কথা। উল্টে ভারত বলেছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয়। যে সময় বেদের জন্ম হয়েছে সে সময় কিন্তু চারবাকেরও জন্ম হয়েছে, চারবাকরা বলেছে বেদ ভ্রান্ত। তাহলে বেদের কাউন্টার পার্ট ছিল, যে সময় বেদের জন্ম হয়েছে তার কিছু বছর পরেই গৌতম বুদ্ধ এসেছেন, তিনিও বেদকে কাউন্টার করেছেন। এবং বেদের মধ্যেও দেখবেন ভারতীয় যে প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের মধ্যেও কিন্তু ভয়ঙ্করভাবে এই জায়গাটা রয়েছে। এই শঙ্করাচার্য বোধহয় এই কথাটা বলেছিলেন, যদ্দূর শোনা যায়, যে জগৎ ব্রহ্মসত্য, জগৎ মিথ্যে। কিন্তু প্রাচীন যে ধর্ম, তার যে নানা স্কুল, তারা কিন্তু ভগবান নিয়ে বেশি কথা বলেনি, ঈশ্বর নিয়ে বেশি কথা বলেনি। তারা কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলেছে, জগৎও যেমন সত্যি, ব্রহ্মও তেমন সত্যি। ঘটনা এটা ঠিক তো? আমি এখানে বসে আছি, আমি আমার জগতে বসে আছি, কিন্তু আমিও যেমন সত্যি, আকাশের ওপরে যে নেপচুন রয়েছে, মহাকাশে যে নেপচুন রয়েছে, সেটাও তো সত্যি। তাহলে ভারতবর্ষ সম্পর্কে এই ধরনের একটা ধারণা পুরো তৈরি করা দেওয়া হয়। আর এই ধারণা তৈরি করে দেওয়া হয় বলে ভারতবর্ষ সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা জায়গা তৈরি হয়ে যায় যে ভারতবর্ষে জন্মেছ মানেই তোমাকে, ভারতীয় উপমহাদেশে জন্মেছ মানেই তোমাকে নানাভাবে অপদস্থ হতে হবে, দারিদ্র তোমাকে গিলে খাবে, তা নয়। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লিটারেচারসগুলোতে কিন্তু ভয়ঙ্করভাবে একটা জিনিস আছে, সেই প্রাচীনতম লিটারেচারগুলোতেও কিন্তু খাদ্য সংকট মোকাবিলার কথা বলা হয়েছে। বেদের একটা পার্টে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে বেদের একটা পার্টে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে কীভাবে খাদ্য সংকট মোকাবিলা করতে হবে। বা আপনার চণ্ডীর দেখুন অন্নরূপেণ সংস্থিতার কথা বলা হয়েছে। আবার
ভারতবর্ষে কবি আলাওলের যে কাহিনীগুলো, সেখানেও কিন্তু নিত্য জীবনের সংকটগুলো উঠে এসছে। তাহলে এত সংকটের বিরুদ্ধে লড়াই করার গল্প কিন্তু গভীরভাবে ভারতবর্ষ চিরকাল দিয়ে গেছে। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে আপনার মানে সেই যে নেগেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নেগেশন অফ দ্য লাইফ, এটা কিন্তু ভারতবর্ষের গল্প নয়। ভারতবর্ষের গল্প হচ্ছে এনলাইটমেন্ট অ্যান্ড এনলাইটমেন্ট। এবং সে গল্পে আমরা হাঁটি, প্রতিদিন হাঁটি, এবং হাঁটতে হাঁটতে আমরা দেখি অদ্ভুতভাবে একটা বিশ্ব তৈরি হয়। আর এই বিশ্ব মন্তাজময়। আজকে একটা মন্তাজ দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। মানে একদিকে রয়েছে একটা ছারপোকার পোস্টার, অন্যদিকে রয়েছে হার্ড ইমিউনিটি। বেশ ইন্টারেস্টিং একটা মন্তাজ লাগছিল। আর এই বিশ্ব মন্তাজময়, এবং এই মন্তাজময় বিশ্ব আমাদের অনেক কিছু শেখায়। যেমন এই মুহূর্তে দেখলাম টাইমস ম্যাগাজিন তার 100 জন খুব মানে কি বলবো লোকের কথা বলেছেন যে লোকগুলো সমাজ জীবনে গভীর প্রভাব বিস্তার করতে পারে। তার মধ্যে যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথাও রয়েছে, তেমনই কিন্তু তার মধ্যে যেমন ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানার কথা রয়েছে, তেমনই কিন্তু সেখানে রয়েছে আপনার সেই দাদি বিলকিসের কথা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দাদি বিলকিসকে? আমি বলবো আপনারা ভুলে যাননি সেই শাহবাগের আন্দোলনের কথা। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি শাহবাগের সেই আন্দোলনের কথা। শাহবাগের সেই 82 বছর ভদ্রমহিলা দাদি বিলকিস, যার নেতৃত্বে নাগরিক পুঞ্জির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, এনআরসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এবং সেই আন্দোলন কিন্তু কোনো কমিউনিস্ট বা কোনো ধরনের দলীয় আন্দোলন ছিল না। দাদি বিলকিসকে কি দেখা গেছিল? 82 বছরের একজন ভদ্রমহিলা, এক হাতে জপমন্ত্র, অন্য হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে বলছেন ভারতীয় সংবিধানকে আমি রক্ষা করব। এই যেন সেই ফিরে ফিরে আসছে সেই আমাদের ভারতবর্ষের সেই মাতঙ্গিনী হাজরার কথা। এক হাতে জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা এগিয়ে যাচ্ছেন, ইংরেজের গুলি তাকে লুটিয়ে দিল রাস্তায়। তাহলে মাতঙ্গিনী হাজরা থেকে দাদি বিলকিস ভারতবর্ষের পতাকা নিয়ে এই যে হাঁটার গল্প, আসফাকুল্লাহ ভারতবর্ষের পতাকা নিয়ে এই যে হাঁটার গল্প, ভগৎ সিং ভারতবর্ষের পতাকা নিয়ে এই যে হাঁটার গল্প, আম্বেদকর ভারতবর্ষকে নতুনভাবে এই যে চেনার গল্প, এই চেনার গল্পগুলোই আমাদের পরিষ্কার বলে দেয় যে ভারতবর্ষ জগৎ মিথ্যে ব্রহ্ম সত্যর দেশ নয়, ভারতবর্ষ জগৎ সত্য এবং ব্রহ্ম সত্য এই চূড়ান্ত আবিষ্কারের দেশ। তাহলে এই আবিষ্কারকে আজকে আমাদের প্রবলভাবে ভাষা দিতে হবে। আমাদের সাহিত্যে এই ভাষা আছে, আমাদের সিনেমায় এই ভাষা আছে, কিন্তু আমাদের বর্তমান রাজনীতিতে এই ভাষা নেই। কারণ এখনও বর্তমান রাজনীতি ভারতবর্ষের নামে, হিন্দু ধর্মের নামে তথাকথিত এক ধরনের ফ্যাসিস্ট কন্টেন্টকে প্রচুরভাবে তুলে ধরে। সুতরাং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আজকে জোট বাঁধতে হবে। 17খানা দল যেভাবে চিঠি পাঠিয়েছে সেই পথেই আমাদের এগোতে হবে। সমস্ত পথের বিতর্ককে আপাতত সরিয়ে না রেখেও, আপাতত সরিয়ে রাখার কথা বলছি না, সমস্ত পথের বিতর্ককে মান্যতা দিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমাদের কিন্তু বিরাটভাবে রুখতে হবে এই চ্যালেঞ্জকে। যে চ্যালেঞ্জ বলে ভারতবর্ষ হবে শুধুমাত্র একটা ফুলের বাগান, আর আমরা বলি শত পুষ্প বিকশিত হোক, শত স্বপ্ন বিকশিত হোক। সুতরাং শত পুষ্প আর শত স্বপ্ন বিকশিত হওয়ার এই লড়াইয়ে আমি বলবো আপনাদের সহযোগিতা ভীষণভাবে চাই। এই চ্যানেলটাকে অনেক সময় বন্ধ করে দেওয়ারও কিছু চেষ্টা চলছে, আমি দেখছি, সেগুলো নিয়ে পরে কথা বলবো। ফলে আমি বলবো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ইউটিউবে যারাই নতুন কাজ করছে আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়ান। আপনারা ছাড়া কিন্তু এই যুদ্ধে কখনোই জয়ী হওয়া যাবে না। সো উই শ্যাল ওভারকাম সামডে। আজকের মতো শেষ করলাম। সবাই খুব